মশালের তেজ, সানানের গতি, জমে যাবে ইস্টবেঙ্গলে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট শেয়ার করব, যেখানে ইস্টবেঙ্গলের একটা ডিফেন্ডার সাইনিং হয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে তোমাদের মনে যে প্রশ্ন যে সানান তাহলে কি ইস্টবেঙ্গলের পথে, সেই নিয়ে আপডেট শেয়ার করা। আরও এক জামশেদপুরের ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি একটু আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে সিএফএল এ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নো ডাউট ভালো করছিল, কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারতে হয়। এবং সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে মেহরাজউদ্দিন। তো হঠাৎই কিন্তু মেহরাজউদ্দিন পদত্যাগ করে। দল এত ভালো ছন্দে রয়েছে, তারপরও পদত্যাগ করার কারণ একটাই, তার কাছে ঠিকঠাক প্রফেশনাল কন্ট্রাক্ট এখনও পর্যন্ত দেওয়া হয়নি। যেখানে মোহামেডানের একটা সময় এমন অবস্থা, দল নামাতে পারবে না, কোনো কোচ নেই, দিনের পর দিন স্যালারি না পেয়েও কিন্তু মেহরাজউদ্দিন সে দলটাকে ভালোবেসে থেকে গিয়েছিল, কিন্তু তার কিছু প্রস্তাব সেগুলো ম্যানেজমেন্ট না মেনে নেওয়ার জন্যই কিন্তু সে এবার কিন্তু পুরোপুরি পদত্যাগ করে দিয়েছে। এবং পদত্যাগ করার পরই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ম্যাচ হারতে হলো। এটা কিন্তু খারাপ ব্যাপার। মেহরাজউদ্দিনকে রাখা উচিত ছিল, আমি তো বলবো মোহামেডানে, তাহলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, এটা কিন্তু একটা বেকার সিদ্ধান্ত হয়েছে বলতেই হয়। ম্যানেজমেন্টের বোঝা উচিত যে মেহরাজউদ্দিনকে রাখলে তাদের দলের জন্য অনেক ইম্প্যাক্ট আসবে, এবং ইন ফিউচার কিন্তু মেহরাজ বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকেও কিন্তু সামনের দিকে তুলে আনতে চলেছে বলেই খবর ছিল। কিন্তু মেহরাজ থাকছে না, তো সেক্ষেত্রে কি হবে সামনের দিকে মোহামেডানের, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, তার আগে সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আশা করছি খুব ভালোভাবে আজকের দিনটা কেটেছে। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকার কারণে কোনো আপডেট শেয়ার করতে পারিনি, তো একটু রাতের দিকেই হয়তো ভিডিও আসবে, একটু দেখে নিও। তো সবার মনে যেটা প্রশ্ন, কমেন্ট বক্স, মেসেজ, ইনস্টাগ্রামে ভরে যাচ্ছে যে ইস্টবেঙ্গল কি তাহলে মোহাম্মদ সানানকে সই করিয়ে নিল, নাকি মোহাম্মদ সানান চলে গেল মুম্বাই সিটি এফসিতে। দেখো, সানান জামশেদপুরকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে অফিসিয়ালি। এবার কিন্তু এখনো পর্যন্ত এনওসি জামশেদপুরের তরফ থেকে পায়নি। অনেক প্লেয়ার কিন্তু জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে বসেছিল যে আমাদের এনওসি দেওয়া হোক, আমরা আমাদের পছন্দের মতন ক্লাবে যাব। কখনোই কিন্তু জামশেদপুর যেভাবে দল তুলে নিচ্ছে তারপর সেখান থেকে তারা চার্চিলে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু যেতে চায় না, তো সেক্ষেত্রে তারা পুরোপুরি এনওসি চেয়েছিল। এই প্রক্রিয়া পর্যন্ত ছিল। তারপর কিন্তু সানান কি বসে থাকবে? সানান বসে না থেকে এই যে সময়, সেই সময়টুকু কিন্তু সে মুম্বাইয়ে যায়। সেখানে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্প যে একাডেমি, সেই একাডেমিতে কিন্তু নিজেকে ফিট রাখার জন্য প্রস্তুতি শুরু করে। সেই কারণেই কিন্তু সে মুম্বাই থেকে যে স্টোরি শেয়ার করেছিল, সেই কারণেই কিন্তু এই স্টোরি দেওয়া। এবং যদি এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, থাংবয় সিংটোও কিন্তু ওই যে রিলায়েন্স ফাউন্ডেশন যে একাডেমি, সেই একাডেমিতে কিন্তু আপাতত রয়েছে। কি কারণে রয়েছে, কি জন্য রয়েছে, সেটা আমরা কেউ জানি না। তো দুয়ে দুয়ে চার করলে অনেক কিছু করা যায়। আবার মুম্বাই রয়েছে, মুম্বাই থেকে যাবে এসবও বলা যায়। কিন্তু সেই সব বাদ দিয়ে যদি আমরা বাস্তবতার দিকে তাকাই, তো সানানকে পাওয়ার জন্য আইএসএল এর প্রত্যেকটা দল, অন্তত 10টা দল তারা আগ্রহী রয়েছে যে সানানকে আমাদের লাগবে। কারণ সানান এমন একজন প্লেয়ার যাকে ফিউচার স্টার ধরা হতে পারে। 22 বছর বয়সেই কিন্তু জামশেদপুরের হয়ে ভালো পারফরমেন্স করেছে। অলরেডি 81টা ম্যাচ জামশেদপুরের জার্সি গায়ে খেলে ফেলেছে। সেখানে কিন্তু রয়েছে 13 গোলের সাথে 4টি অ্যাসিস্ট। আইএসএল এর 57 ম্যাচে 8 গোলের সাথে রয়েছে 2টো অ্যাসিস্ট। তো এখনও নিজের কেরিয়ারের পিক লেভেলে আসতে তার কিন্তু বাকি রয়েছে। এখন অনেকটা কিন্তু আগের থেকে তার খেলা উন্নতি হয়েছে, অনেকটা মাথা ঠান্ডা করে অনেক বেশি নিজেকে তৈরি করছে। আরও একটা দুটো বছর বাদে সানান কিন্তু দেশের অন্যতম সেরা উইঙ্গারদের মধ্যে থাকবে, বলতে পারো অ্যাটাকারদের মধ্যে থাকবে, যদি সে তার খেলাকে ধরে রাখতে পারে। এবার সানান এমন একটা দলে যেতে চাইছে যেখানে অবশ্যই গেম টাইম সে পাবে, এটুকু সে নিশ্চিত করতে চাইছে প্রথমত। দ্বিতীয়ত স্যালারি, তো যে কোনো দলে যখনই যাবে সেখানে তার স্যালারিটা ঠিকঠাক একটা স্যালারি পাবে, সেই স্যালারিটা নিয়ে খুব একটা প্রবলেম নয়। মেন ব্যাপার হচ্ছে তার গেম টাইম লাগবে এবং একটু সে বড় ক্লাবের জার্সি পরতে চায়, এটা হচ্ছে তার একদম ব্যক্তিগত ইচ্ছা। তো সেক্ষেত্রে যখন থেকে জামশেদপুরের টালবাহানা শুরু হয় বা তার অনেক আগে থেকেই ইস্টবেঙ্গল কিন্তু এই সানানের দিকে নজর রেখেছিল। এবং বলে রাখা ভালো,
এই ব্যাপারে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু সানানের ব্যাপারে নজর রাখছিল, কিন্তু সানানকে ইস্ট বেঙ্গলও চাইছিল, সেই নিয়ে কিন্তু কথাবার্তা অনেকটা হয়ে গেছে। এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল অপেক্ষা করছে যে জামশেদপুরের তরফ থেকে এনওসি পেলে তাকে ঠিকঠাক একটা অফার দিয়ে, যেরকমটা বলেছিলাম 3 বছর 3+2 এরকম একটা চুক্তিতে তাকে সাইন করাতে চাইছে। তার কাছে সমস্ত কিছু ইস্ট বেঙ্গলের তরফ থেকে কমপ্লিট হয়ে গেছে। সানান সই করবে কি তার এজেন্ট কি করবে, এবার বাকিটা পুরোপুরি এজেন্টের খেলা। ইস্ট বেঙ্গলের এক্ষেত্রে কিচ্ছু করণীয় নেই। সানানের কাছে যে অফার রয়েছে সেটা বাকি সমস্ত ক্লাবের থেকেই বলতে গেলে ভালো অফার, কিন্তু যতক্ষণ না পেপার পেনে সাইন হয়ে সেটা ক্লাবের কাছে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যায় না। এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে, কালকে যদি তাকে বেঙ্গালুরু বা তাকে যদি মুম্বাই হাইজ্যাক করে নেয় তাহলেও কিছু বলার থাকবে না। এই সিজনেই আমরা ডিল হাইজ্যাক হতে দেখেছি। তো এই অবস্থাতেই রয়েছে। সাইনিংয়ের যেখান থেকে যা আপডেট পাচ্ছ তারা তাদের দিক থেকে অবশ্যই ঠিকই হয়তো বলছে, আমরা হয়তো কম জানতে পারি, কোনো অসুবিধা নেই। তারা যদি ঠিক হয় তো অবশ্যই খুবই ভালো কথা, কিন্তু আমি এখনও বলবো যে একটু অপেক্ষা করে যাও। সাইনিং কিন্তু হয়নি, তার মূলত কারণ হচ্ছে এনওসি যতক্ষণ না সে পারছে কোনো দলে সে অফিসিয়াল সাইন করতে পারে না। তো এটাই হচ্ছে সানানকে নিয়ে গল্প রয়েছে, যা যা ছিল আপডেট সানানকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আর এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাক্তন জামশেদপুর এফসির প্লেয়ার নিখিল বার্লা। 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিখিল জামশেদপুরের জার্সি গায়ে 76 ম্যাচে 2 গোলের সাথে রয়েছে 7টা অ্যাসিস্ট। রাইট ব্যাক প্লেয়ার হলেও রাইট মিডফিল্ডার, রাইট উইঙ্গার, লেফট ব্যাক এবং এমনকি সেন্ট্রাল মিডফিল্ডার, প্রয়োজনে স্ট্রাইকারও খেলে দিতে পারে এই বার্লা। তো বার্লাকে নেবার ব্যাপারে কিন্তু চেষ্টা সবার প্রথম যেই দলটা চালিয়েছিল সেটা হচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লি। এবার কিন্তু শোনা যাচ্ছে বার্লাকে নেবার ব্যাপারে মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু চাইছে, কারণ এই জায়গাতে টেকচাপ অভিষেক সিংয়ের ব্যাকআপ অপশান কিছু নেই। অভিষেক সিংকে যদি লেফট ব্যাক পজিশনেও ভাবা হয়, সুভাশিসের অতটা ভালো ফর্ম নেই, তো সেক্ষেত্রে রাইট ব্যাকে খেলবে কে? তো সেক্ষেত্রে রাইট ব্যাকে এই বার্লার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চাইছে এবং মোহনবাগান তারা ডেসপারেট রয়েছে বার্লাকে সাইন করানোর জন্য। বার্লার ব্যাপারেও ওই একই, যতক্ষণ না এনওসি পাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো দলে সে সাইন করতে পারে না। তো এই জন্যই কিন্তু এই দুটো ডিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের জন্য আপাতত হোল্ডে রয়েছে। তো দেখা যাক সামনের দিকে তারা এনওসি পেয়ে গেলে, ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। ফ্রি প্লেয়ারকে যখনই ইচ্ছা সাইন করানো যায়। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করবে দুই দলেরই যে এই প্লেয়ারকে সাইন করানোর ব্যাপারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কারা এই বড় দুজন প্লেয়ারকে তাদের দলে তুলে নিয়ে চমক দেয় শেষ মুহূর্তে, সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এর সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালো প্লেয়ারকে সাইন করেছে। মণিপুরের ডিফেন্ডার ওয়াঙ্গাম আমির খান, তাকে কিন্তু ছোট চুক্তিতে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। এই আমির খানের যদি কথা বলি, তার উচ্চতাটা খুবই পজিটিভ ব্যাপার, তার প্লাস পয়েন্ট। সে এসএসএ একাডেমি থেকে উঠে আসা এবং সে কিন্তু যেখানে খেলেছে তাদের যে দলগুলোতে খেলেছে খুবই ভালো পারফরমেন্স করেছে এবং সে আসাম গুয়াহাটিতে কিন্তু খুবই একটা নামকরা প্লেয়ার। যেরকম মোহাম্মদ বিলালকে দেখতে পাচ্ছি, সেই রকমই কিন্তু এই আমির খানকে চুক্তিতে সাইন করানো হয়েছে। এই প্লেয়ারের দিকে নজর থাকবে, ভালো পারফরমেন্স করলে তাকে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলে নিয়ে আসারও চিন্তাভাবনা থাকতে পারে বলেই শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।